আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাগর, উপদেষ্টা পরিষদ ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা কি যমুনায় প্রবেশ করেছে কিনা, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? শোভন, কিছুক্ষণ পূর্বে অর্থাৎ প্রায় 15 থেকে 20 মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সেটি আজকে এখানে নিয়ে এসেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। তারা কিছুক্ষণ আগেই এই যমুনাতে প্রবেশ করেছেন এবং এখন হয়তোবা তারা যে আনুষ্ঠানিকভাবে যে হস্তান্তর প্রক্রিয়া সেটির মধ্যে আছেন। আপনি যেমনটি বলছেন যে গতকাল সন্ধ্যায় কিন্তু যমুনাতে এই ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং সেই সুপারিশগুলো নিয়েও গতকাল আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আলোচনার পর এইটি আসলে চূড়ান্ত করে সেটিকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে হয়তো এটির বাস্তবায়ন প্রক্রিয়া সেটি ব্যাপারেও আজকে প্রেস ব্রিফিং হবে এবং যেটি হয়েছে যে এই বেশ কিছু জায়গাতে আসলে বাস্তবায়ন নিয়ে সংকট ছিল এবং সেই সংকটের কারণে মূলত গত 17 অক্টোবর যেদিন জুলাই সনদের সই অনুষ্ঠিত হয় সেই দিন কিন্তু 24টি দল স্বাক্ষর করলেও সেখানে এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেনি এবং তাদের সেখানে তাদের আসলে ডিসপিউটের জায়গায় ছিল যে আসলে জুলাই সনদ যেটি করা হয়েছে সেটির আসলে আইনি ভিত্তি না থাকায় সেটি বাস্তবায়নটা কেমনভাবে হবে সেটির আসলে কোনো রূপরেখা ছিল না। তো সেইটিকে আমলে নিয়ে মূলত সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করে এই সুপারিশগুলো করা হয়েছে, যেখানে মূলত যে সকল সংবিধানে যে সকল সংস্কারগুলো হবে সেই সংস্কার নিয়ে গণভোট হবে কিনা কিংবা সংসদে পিআর থাকবে কিনা এই সকল বিষয়াশয় এই সুপারিশগুলোতে অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা জেনেছি। তো এই বিষয়ে দুপুর 2টায় আমাদের একটি ব্রিফিং করা হবে, সেই ব্রিফিংয়ে আমরা পরবর্তী বিষয়গুলো জানতে পারবো। তো শোভন, এই ছিল এখানকার সর্বশেষ খবর। দর্শক, জানছিলাম প্রধান উপদেষ্টার সাথে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ হস্তান্তরের খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর আজও শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকালে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ হয়েছে। এরপর শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি পক্ষের আইনজীবীরা। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, আজকের শুনানিতে কোন বিষয়গুলো উপস্থাপিত হচ্ছে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যে রিভিউ আবেদন করা হয়েছিল সেই রিভিউর পর কিন্তু পূর্ণাঙ্গ আপিলের অনুমতি দেওয়া হয়েছে। সেই আপিলের উপর শুনানি চতুর্থ দিন চলছে। আজকে সকালে জামায়াতে ইসলামের পক্ষে শিশির মনির তার শুনানি শেষ করেন এবং তিনি শুনানিতে যে যুক্তি তুলে ধরেন যে 2011 সালে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করেছিল, সেখানে সংখ্যালঘু বিচারপতিরা অর্থাৎ যারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছিলেন এবং তারা তখন কি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল হলে কি হতে পারে, কনসিকুয়েন্স কি হতে পারে, সেটার কিন্তু বাস্তবায়ন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয় তার প্রতিফলনটা ঘটেছিল। প্রতিফলনটা কি? নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছিল, গণতন্ত্র নস্যাৎ হয়েছিল, যার ফলশ্রুতিতে এই জুলাই অভ্যুত্থান হয়েছিল। তো এই জন্য তিনি বলছেন যে ওই সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিলটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এটা প্রমাণ হয়েছে, কাজী এটা যেন আবার ফিরিয়ে আনা হয় সেই আর্জি জানিয়েছেন তিনি আপিল বিভাগে। এছাড়া তিনি বলেছেন যে জুলাই আগস্টের পরে যেই প্রেক্ষাপটে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন যেহেতু সংসদ নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরেও আসে আপিল বিভাগের রায়ের ফলে, এই মুহূর্তে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। যুক্তিটা হচ্ছে যে এই মুহূর্তে তো পার্লামেন্ট নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হয়? যখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, পার্লামেন্ট ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, তারপর তারা নির্বাচন করেন। যেহেতু এখন সংসদ নেই, সংসদ ভাঙারও সুযোগ নেই, কাজেই অন্তর্বর্তী সরকারই আগামী নির্বাচন করবে, তত্ত্বাবধায়ক সরকারের হওয়ার সুযোগ নেই। এ নিয়ে যারা আলোচনা করছে তারা বিভ্রান্তি তৈরি করার জন্য করছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে, এটা স্পষ্ট করেছেন তিনি। তো এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে। আরেকটি হচ্ছে ট্রাইব্যুনালে আজকে জুলাই আগস্ট হত্যায় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ। এখন আদেশের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। শোভন। দর্শক, জানছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন বিষয়ে আপিল শুনানির খবর।
এনটিভির জনপ্রিয় পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় 2014 সালের চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হাফেজ সাইফুর রহমান তকি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কয়েকদিন আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে গত 2 দিন যাবৎ তিনি রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সকালে সেখানেই মারা যান তিনি। 2014 সালে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তকি। তিনি 2019 সালে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তিনি আরও একাধিক আন্তর্জাতিক পুরস্কার পান। চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সাথে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোরে চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় কন্টেইনারবাহী ট্রেন গেট পার হওয়ার সময় চালসহ পণ্যবাহী একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা শামসুল আলম নামে রেলের নিরাপত্তা প্রহরী চালের বস্তার নিচে চাপা পড়ে নিহত হন। ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন সহ একটি কন্টেইনার উল্টে যায়। রেলওয়ে কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাকটি সিগন্যাল অমান্য করে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে চট্টগ্রাম বন্দরের গুডস পোর্ট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ সদর ও বন্দরের প্রায় 10 লাখ মানুষের দীর্ঘ 5 দশকের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। শুরু হয়েছে শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর নির্মাণ কাজ। আগামী বছরের ডিসেম্বর নাগাদ মূল সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে ব্যবসা বাণিজ্যের পরিধি যেমন বাড়বে, তেমনি সদর ও বন্দরের মানুষের চলাচলে আসবে স্বস্তি। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে বিভক্ত করেছে শীতলক্ষ্যা নদী। জীবিকার তাগিদে প্রতিদিন লাখো মানুষ এই নদী পারাপার হয় ট্রলার ও নৌকায়। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে প্রতিনিয়ত। শীঘ্রই এসব ভোগান্তির অবসান হতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিএডি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিকের সমন্বয়ে কদম রসুল সেতুটি নির্মাণের কাজ করছে চীনা একটি কোম্পানি। নদীর পূর্বপাড়ার মানুষ আমরা অনেক অবহেলিত আসছিলাম, অনেক কষ্টে আসছিলাম। ঝড় বৃষ্টি যতই হোক, আমরা যারা কর্মজীবী মানুষ আছি, এই ঝড় বৃষ্টি দিয়েও নৌকা পারাপার করতে হয়, যা খুবই রিস্ক। ব্রিজের কাজ ধরছে, যেন ব্রিজের কাজটা শেষ হয়। দীর্ঘ 7 বছরের জমি অধিগ্রহণের জটিলতা নিরসন ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আপত্তি উত্তরে গত 17 জুলাই অধিগ্রহণকৃত ভূমি অবমুক্ত করার কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 590 কোটি 75 লাখ টাকা। নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এই সেতু হলে শহর ও বন্দরের মানুষের বহুদিনের দুর্ভোগ শেষ হবে। কদম রসুল সেতু যেটা, এটা তো আসলে এখানকার নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে হচ্ছে আপনার বন্দর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। তো এটা আমাদের সুখবর হচ্ছে যে এই কাজটা ইমিডিয়েটলি শুরু হবে। আর নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 2026 সালের ডিসেম্বরেই সেতুর নির্মাণ কাজ দৃশ্যমান হবে। আগামী 2026 ডিসেম্বরের মধ্যে আমরা মূল সেতুর কাজ শেষ করে ফেলতে পারবো আশা করছি। এলজিইডির জন্য এটা একটা পায়োনিয়ার প্রজেক্ট, সিগনেচার প্রজেক্ট বলতে পারে, কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় লং স্প্যানের ক্যাবল স্ট্রিট ব্রিজ কখনো হয়নি, এবং সেটা এই কদম রসুল ব্রিজের মাধ্যমে হচ্ছে। একটি সেতুর অভাবে নারায়ণগঞ্জ শহরের নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বন্দরের প্রায় 10 লাখ বাসিন্দা। অবশেষে নারায়ণগঞ্জ শহর ও বন্দরবাসীর 5 দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।